নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। তোমরা গল্প শুনছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? এমনটা করো না প্লিজ। আমরা খেটে খুঁটে তোমাদেরকে গল্প শোনাচ্ছি, আর তোমরা যদি একটু সহযোগিতা না করো তাহলে কি করে হবে বলো? তাই গল্প শুরুর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন তোমার ফোনে টুকুস করে ঢুকে যায়। তাহলে করবে তো? মানে করছো তো? আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু করা যাক আজকের গল্প। দৈতা দামের কলমে কামনার শিকার। মায়ের পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছিল মল্লিকা। আজ তার এক নতুন নূপুর হয়েছে। তিল তিল রূপোর কাজ চওড়া গয়নাটায়। শ্যামলা মেয়ে মল্লিকা বারবার নানান ছলে কাজের ফাঁকে নিজের পা দুটো দেখছে। খুব সুন্দর লাগছে তাকে নূপুর পরে। কি মিষ্টি শব্দ। মল্লিকার সামনেই বিয়ে। এখন তাকে একটু তোলা তোলা করে রাখা হয়েছে। ওর জারতুতো দিদি শ্বশুরবাড়ি থেকে এসেছে দিন দুয়েক হলো। সে মাঝে মাঝেই নানা রকম জিনিস তৈরি করে এনে ধরে বসিয়ে মাখাচ্ছে খুড়তুতো বোন মল্লিকাকে। আমি আর মাখবো না দিদি, এই তো একটু আগে মসুর ডাল মাখালি, এখন আর কিছু মাখবো না। শুকিয়ে যায়, তারপরে এক গাদা জল দিয়ে ঘষে ঘষে তুলতে হয়। কত ঠান্ডা লেগে যাচ্ছে বলতো। শিউলি বলে, এই তো এখনই একটু রূপচর্চা হবে, 2 দিন পর বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি আর আয়নায় মুখ দেখারও সময় থাকবে? দিন রাত্রির ওই হেসেল সালে খুন্তি নাড়তে নাড়তেই সময় কাবার হয়ে যাবে। নে তো, আয় এইদিকে আয়, শশার গোড়া কেটে এনেছি, চোখের নিচে ঘষে দিই, দেখবি কেমন ঝকঝকে দেখায়। মল্লিকা এখন এই সবই করছে, খাচ্ছে আর ঘুমোচ্ছে, আর ঘুমের ভেতর স্বপ্ন দেখছে। কত আলো, কত ফুল, নতুন বেনারসি, গা ভর্তি গয়না, আর বাড়ি ভর্তি লোকজন। গ্রামের কেউ বাকি নেই বর দেখতে আসতে। সে যদিও চোখ তুলে সেভাবে দেখেনি, তবে সই আর খরিদার মুখে শুনেছে হবু বর খুবই সুপুরুষ। অষ্টাদশী মল্লিকার মনটা যখন তখন উদাস হয়ে যায়। কে জানে, বিয়ের আগে এমন বোধ হয় সবারই হয়। এখনো স্বপ্ন দেখছিল সে, তাদের বিয়ে হচ্ছে। শুভদৃষ্টির সময় পান পাতা সরানোর কথা বলল সবাই। লজ্জায় লাল হয়ে ধীরে ধীরে চোখের ওপর থেকে হাত সরাচ্ছে মল্লিকা। মনে এতদিন ধরে চেপে রাখা ইচ্ছে, এক পলক ভালো করে দেখবে এইটুকুই। কিন্তু চোখ মেলতেই এ কি হলো? চোখের পলক পড়ছে না আর। এ কে তার সামনে? ধানি সিদ্ধ করা হাঁড়ির মতো কালো কুৎসিত মুখ বিভৎস দেখাচ্ছে তার চোখ দুটোর চাওয়া। মোটা মোটা ঠোঁট ফাঁক করে সে ডাকছে ওর নাম ধরে, মলি, মলি, এসো, এসো মলি, আমি ডাকছি, এসো, এসো তাড়াতাড়ি, আমার কাছে এসো মলি। মলি সেই ডাকে বিভোর হয়ে সাড়া দিতে চলল। ওর মা সারাদিন হাঁড়ি ঠেলে রাতে বিছানায় শুয়েছে, এখন ঘুমিয়ে আছে বেঘরে। মল্লিকাও ঘুমিয়েই কোথায় যেন যাচ্ছে ঘুমের মধ্যে, অশনি পথ পার করে। দরজা খুলে অন্ধকারে পা রাখল সে। আশ্চর্য, উঠোনে খাটিয়া পেতে ঘুমোচ্ছিল বিধু কামার। মলি বাপের গা ঘেঁষে বাইরে চলে গেল, কিন্তু সে টেরও পেল না। এরপর ঘুমন্ত গ্রাম পিছনে ফেলে প্রায় শেষ প্রান্তে একটা বাড়ির ভাঙা দরজায় গিয়ে পৌঁছল সে। এই শুরু, তবে শেষ হতে এখনো অনেক বাকি। শেয়াল পেঁচা রাত জাগা চোরা বাতাস বইছে পুরনো শ্মশানের ওপর দিয়ে। এঁদো ডোবাটা ভরা বর্ষায় কানায় কানায় ভরে গেছে। কচুবনের ওপাশে একটা সরসর করে শব্দ হচ্ছে। কালনেত্র বজ্রাসনে বসে একটার পর একটা দেশলাই কাঠি জ্বালাচ্ছে।
কিন্তু প্রত্যেকটা কাঠি স্বাভাবিকভাবে জ্বলছে এবং নিভছে। ক্ষণিক আলোয় ঝলসে উঠছে যমদূত সম কালনেত্রের কদাকার মুখ। আহ আহ এখনো এত দেরি কিসের? অমাবস্যা ঘনিয়েছে কখন? একে একে 11টা প্রাণ চলে গেছে। রক্ত খেয়ে এখনো আশ মেটেনি। কখন আসবে? কখন আসবে সেই সময়? আর তর সইছে না। ঠিক এই সময় বিরক্ত হয়ে বসে থাকা কালনেত্রের পিঠের ওপর একজোড়া হাত রাখল কেউ। চমকে উঠে কালনেত্র পিছনে ফিরে তাকালো, আর ঠিক তখনই, শ্যামলী, তুমি এসেছ? সত্যি এসেছ? কিন্তু যেই এসে থাকুক, সে মুখে কোনো কথা না বলে কেবল দুহাতের জোরে কালনেত্রকে মাটি থেকে উঠিয়ে দাঁড় করাচ্ছে। তারপর আর একটা হাত ধরে তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে যেন কোথায়। এগি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? হ্যাঁ শ্যামলী, তো কথা বলছো না কেন? এই এই আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমার আমার সাধনায় তো কোনো ত্রুটি ছিল না। তোমার বাক শক্তি কি আগের মতো ফিরে আসবে না? মুখে কোনো কথা নেই কালনেত্রর সঙ্গীর, কেবল পদক্ষেপে তারা আছে। কালনেত্রকে টেনে নিয়ে সে যেন ক্রমশই এঁদো ডোবাটার দিকে যাচ্ছে। পিছল মাটিতে পা পড়তেই কালনেত্র চমকে উঠল। এ কার হাত ধরে সে এত দূর এলো? এ তো মাংসালো নরম হাত নয়। ছাড় ছাড় আমাকে! কোন সর্বনাশী তুই? আমি শাপলা। নামটা শুনেই বুকের ভেতর ঢিপ ঢিপ করে উঠল অন্ধকার সাধনার সাধক কালনেত্র। শাপলা, তুই তুই কি করে এলি? কেন আসবো না? আমাকেই তো ডাকছিলে তুমি। আর তোমার ডাক কি কোনোদিন কেউ ফেলতে পেরেছে? এখন আমি তোমায় ডাকতে এসেছি। চলো, অনেকদিন অনেক কষ্ট সহ্য করেছি, আর আমার সবুর সময় না। এবার চলো। না না, যাব না। ছাড়, ছেড়ে দে আমায়। তুই জানিস না আমি কে? তোর কি দশা হবে আমার কথা না শুনলে তুই জানিস না। কিন্তু হেসে ওঠে শাপলা, বলে, নতুন করে আর কি হবে? যাই হোক, তোমায় আমি ছাড়বো না। তোমাকে আমি জানি না, এভাবে বলো না। তুমি আমায় এখনো চেনোনি। চলো, আমি সব চিনিয়ে দেব। বলে হাড়ের তৈরি 5টা আঙুলে কালনেত্রর 5টা হাত অবিশ্বাস্য জোরে টেনে এক পা করে কঙ্কালরূপী শাপলা নামের এক সময়ের যুবতী সুন্দরী মেয়েটা টেনে নিয়ে যাচ্ছে ডোবার ভেতরে। কে জানে কোন অন্ধকারের তলায়। সমস্ত শেয়াল আবার ডেকে উঠল। একপাল শেয়ালের ডাকে ঘুম ভেঙে গেল আশালতার। দরজা খুলেই রেখেছে সে, অথচ এখনো পুরুষ মানুষের ওপর কোনো ভরসা করা নয়, কথার কোনো দাম নেই। এই অবস্থায় বাড়ির কেউ যদি দেখে ফেলে আমায়, কি বলবো তাদের? দরজার যাতে শব্দ না হয় সেই জন্য সে বলে রেখেছে রাত প্রথম প্রহর ফুরিয়ে আসছে বুঝলেই দরজায় শিকল যেন খুলে রাখা হয়। পায়ে পায়ে আসবে সে। নিঃশব্দ রাত, সামান্য শব্দও যেন বড় বেশি কানে বাজে। তাই আশালতা খুব সাবধানে ভেজিয়ে দরজাটা একটু ফাঁক করল। আশালতা আজ একটা চাঁপা ফুল রঙের শাড়ি পরেছে। খোঁপায় জড়িয়েছিল একটা জুঁই ফুলের মালা। মালাটা এখন শোকাতে বসেছে, অথচ মানুষটার দেখা নেই। এমন এক নেশা, পেলে গলা পর্যন্ত ডুবে যায়, আর না পেলে বুক জ্বলে পুড়ে যায়। ঘরে আর তিষ্ঠতে পারে না আশালতা। ভেজানো দরজাটা খুব সাবধানে একটু ফাঁক করে। বাইরে শুধুই অন্ধকার। পায়ের নুপুর সে অনেক আগেই খুলে রেখেছে। এইবার চুপি চুপি ঘরের বাইরে বেরোলো। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথায় ফুটেছে একটা রাতে ফোটা ফুল। এখনো বোধহয় তার মধু লোটেনি কোনো মধুকর, তাই এত মোহময় গন্ধ। মৌ জমেছে আশালতার বুকেও। মেয়েরা যখন কিশোরী থেকে যুবতী হয়ে ওঠে, তখন অনেক রকম দেওয়া নেওয়া শুরু হয় জীবনে।
আশালতা ভালো মেয়ে ছিল না। বাপ মা তাড়াতাড়ি বিদায় করেছে। একটা আধবুড়ো লোকের সাথে তার ঘর। লোকটা পাড় মাতাল, বউয়ের দিকে কোনো মনই নেই। দিনরাত্রি পড়ে থাকে ইট ভাটায়, গায়ে গতরে খাটে আর ঘরে এসে মরার মতো ঘুমোয়। আশালতার একটা শ্যাঙার দরকার ছিল। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। নব টকটকেই ছিল। গ্রামে তার বদনাম আছে। ম্যালেরিয়া জ্বরে ভোগা রোগীর কাছে ঘোড়া নেশার মতো বিপজ্জনক নবর উপস্থিতি বয়স্থা মেয়েদের জন্য। কিন্তু আশ্চর্য কথা, এত খারাপ ছেলেটার কদর কিন্তু কম নয়। বিশেষত উঠতি বয়সের বউ ঝিরাই নব বলতে অজ্ঞান। চকচকে গায়ের রং যেন তেল মাখানো কালো পাথর, বড় বড় চুল, নতুন ছুরির ধারের মতো চোখের চাহনি, খুব নরম হাতের তেলো। নবর একটা গুণ আছে, সে ভালো রাঁধতে পারে। পাড়ার কারোর বাড়িতে বিয়ে লাগলে বউ ভাতের রাঁধা বাড়ার দায়িত্ব তার। রাতে ফুল দিয়ে খাট সাজাতেও সে ওস্তাদ। গুণের শেষ নেই, তাই সব দিকে তার অবাধ বিচরণ। আশালতা সারাদিন কাজ সেরে সন্ধ্যায় গা ধুতে গিয়েছিল ঘোষেদের পুকুরে। সেদিন একটু দেরি হয়ে গেছে, তাই ঘাট খালি। গা ধুয়ে ভেজা কাপড়ে এক ঘড়া জল নিয়ে তাদের খিড়কির পথ দিয়ে বাড়ির দিকে আসছিল আশালতা। ঠিক এই সময়, অত ভারী জল কি কেউ বয়ে নিয়ে যায়? আরে আমি তো আছি, দরকার হলে তো ডাকতেও পারো নাকি? আমি কি তোমার পর? কে? আশালতার হাত চলকে ঘড়ার কিছুটা জল পড়ে যায়। পিছল মাটি, পা ধরে রাখতে পারছে না আশালতা। সামনে এসে দাঁড়িয়েছে নব। ঘাটে গিয়ে মেয়ে বউদের মুখে তার কথা অনেক সে শুনেছে। এই প্রথম তাকে এত কাছ থেকে দেখল। কি হলো? কি দেখছো? অত বড় বড় চোখ করে আমায় দেখো না, আমি তবে যে রোগা হয়ে যাব। আশা যেন কথা শুনতেই পায়নি। এমন ভঙ্গিতে সে তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যেতে চাইল। আর ঠিক তখনই পায়ে পা জড়িয়ে কাদায় পড়ল। এই দেখো দেখি কাণ্ড! আরে পা মুচকে যায়নি তো? ওঠো ওঠো। এ বাবা, সব জল তো পড়েই গেল। এবার কি হবে বলো দেখিনি? শূন্য ঘরার কিন্তু কোনোই কদর নেই। আশালতা মুখ না তুলেই বলল, ঘড়া তো আর শূন্য ছিল না, আবার ভরে যাবে, তুমি ভেবো না। নব বাঁকা হাসল। তারপর নির্দ্বিধায় একটা হাত ধরল আশালতার। আশা বাধা দিল না, বলল, তোমার তো নামের ওপর বদনামের বোঝা জমে আছে। আমায় ঘর সংসার করতে হয়, এখন সময় নেই। নব হাত ছেড়ে দিয়ে বলল, তা সময় কখন হবে একটু বলো দেখিনি? আশালতা বলল, যে লোক রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে মরা হয়ে যায়। এই একটা কথা বলে খালি ঘড়া নিয়ে কাদায় মাখামাখি আশালতা তাড়াতাড়ি এগিয়ে গেল। নব আর কিছু বলল না, শুধু এক দৃষ্টে বনময়ূরীর মতো হেঁটে চলে যাওয়া যৌবনবতী আশালতার দিকে চেয়ে রইল। চুলে ফুলের গন্ধ, এক পিঠ চুল আশালতার, সব এলোমেলো করে দিয়েছে নব। আশালতা ঠুনকো রাগ দেখাচ্ছে, আবার মাঝে মাঝে খুনসুটিও করছে। নব এইসব ব্যাপার খুব বলছে। এইসবই তো চায় মেয়ে মানুষরা, তাই বেশি রাগারাগি করছে না। আচ্ছা, তারপর শোনো না, যে কথাটা বলছিলাম, ঘোষেদেরও তো বড় বাড়ি হলে কি হবে? বড় কর্তার তো আর মুরদ নেই। বউটা ছুকছুক করতো। সেই চড়কের দিন ও বাড়ির সব মেয়ে বউরাই উপোস করেছে, তাদের বাচ্চা টাচ্চাও আছে, কিন্তু ওর তো আর নেই। তাই সবাই যখন থানে বেরিয়ে গেছে, তখন ও এসেছে ওই লেবু তলায়। ধুর, তুমি চুপ করো তো, ওর কথা আমার শুনতে ভালো লাগছে না। ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে বরং আমি ওই বনমালীর ভাইজির গল্পটাই বলি। সত্যি মেয়েটার যা ছিল না, এখনো মুখে লেগে আছে। ওর বড়কে মোটেই নিত না, সেজন্য ওর ভারী কষ্ট ছিল, বুঝলে? ও, আর তুমি বুঝি সেই কষ্ট ভোলাতে গিয়েছিলে? আরে আমি তো আর নিজে যেতে যাইনি, আমায় ডেকে নিয়ে গেল। একদিন ওই পিছনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি,
আর ও গিয়েছিল ওই বিষ্টু মুদির দোকানে সওদা করতে। তা ও আসছে পিছন পিছন, হঠাৎই আরে আরে কি হলো? কি জানি, পায়ে বোধহয় কিছু ফুটে গেল। এই কই দেখি দেখি। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে মাটিতে বসে বললাম। সে এক পা মাটিতে রেখে আরেক পা উঁচু করে রেখেছে। আমি পায়ের তলায় হাত দিয়ে খুঁজছি কোথায় কি ফুটলো। এমন সময় সে হেসে উঠেই বলল, আরে কি হলো, হাসছো কেন? পায়ে সুরসুরে লাগছে তো। কিন্তু তোমার পায়ে তো কিছুই ফোটেনি। জড়ানো গলায় কামিনী আমার হাত ধরে বলল, ফুটেছে তো, তবে পায়ে ফোটেনি। তাহলে? বুকে, এই যে এখানে এখানে ফুটেছে, দেখো। বলে সে তাড়াতাড়ি নবর একটা হাত ধরে তার 22-23 বছরের ভরা যৌবন নদী বয়ে যাওয়া বুকের ওপর জোর করে চেপে ধরল। দেখো দেখো, এইখানে, এই তো এইখানটাতে। হ্যাঁ, এই তো। নবর হাতটা পিছলে গেল কামিনীর উন্নত সুডল বক্ষদেশের ওপর। কামিনী খানিক উপভোগ করল নিষিদ্ধ ছোঁয়াটা, তারপর বলল, তুমি কি ন্যাকা? কতদিন ধরে তোমার এই ছোঁয়াটার অপেক্ষা করেছি, কতবার ইশারা করেছি। কিছু বুঝতে পারো না নাকি? না মানে আসলে তুমি তো একটা বাড়ির কেউ না, বর নেয় না, বাপের বাড়িতে ঝির মতো পড়ে আছি। আমার কি কোনো শখ আহ্লাদ চাওয়া পাওয়া নেই? হ্যাঁ, আমার কি ইচ্ছে করে না? আচ্ছা কি কি চাই তোমার বলো না, আমি তোমায় সবকিছুই এনে দেবো। বলো বলো। আমার একটা চোর কাটা শাড়ি চাই, আর নয়নতারা কাঁচের চুড়ি। আর আর কিছু? সে কি তুমি আনতে পারবে? হ্যাঁ বলো না, কি চাই তোমার? ওই যে বেড়াবাড়ির নতুন বউটা যেমন কাঁধ কাটা ব্লাউজ পরে না, ওই খুব পাতলা গোছের, ওরকম একটা জড়ি বসানো লাল রঙের ব্লাউজ আমার খুব শখ। নব কামিনীর বুকের ওপর থেকে হাত সরিয়ে দিয়েছে খানিক আগেই। এবার গভীর দৃষ্টি রেখে অঙ্গটা গিলতে গিলতে বলল, দেব, আমি কালকেই তোমাকে কিনে এনে দেবো। কিন্তু কোথায় দেব তোমায়? কামিনী নিচু স্বরে বলল, বিশান বাগদির ওই পুরো বাড়ির পিছনে যে ঝিঙে বন আছে, ওখানে আমি যাই রাত ফিরেতে জোনাকি ধরতে। নব আরেকবার ভালো করে ছুঁল কামিনীর যৌবন, অল্প চাপ দিল হাতের মুঠোয়। কামিনী অল্প উপভোগ করল অনেক দিন পর পুরুষালী হাতের ছোঁয়াটা। গাটা শিউরে গেল তার, কিন্তু না, এখন একটু ঝুঁকে নবর গালে চুমু দিল সে। কোনো শব্দ হলো না। যাও তো যাও, চলে যাও। যত আজে বাজে কথা, কে শুনতে চেয়েছে ওদের কথা? আমার বুঝি ওইসব শুনলে ভালো লাগে? আহা, বলবো না। আমার কত দুঃখ বলো তো। সবে মাখামাখি হয়েছে, মাস দুয়েকও হয়নি, এরই মধ্যে শ্বশুর বাড়ি থেকে লোক এলো আর নিয়েও চলে গেল কামিনীকে। তার বর নাকি বাজারের মেয়ে মানুষের দিকে ছুটছে, তাকে ঘরে রাখতেই হবে, তাই বউকে নিয়ে চলে গেল। আর আমার যে সে কি কষ্ট। অমন। কেন, কামিনী ছাড়া কি আর কেউ নেই? তোমার জীবনে তো ফুলের কোনো অভাব নেই। তা আছে, কিন্তু সব ফুলের মধু তো আর সমান হয় না, তাই না? আশালতা এবার আঁচলটা সরিয়ে সজোরে জড়িয়ে ধরল নবকে, তারপর বলল, ঢাকনা না সরালে কি আছে আর নেই বুঝবে কি করে? তাই বেশ, ঢাকনা সরিয়ে দেখি, এ মধু কত মিঠে। নব এবার আস্তে আস্তে একেবারে কাপড়ের পাট চুকিয়ে দিল আশালতার দেহটা থেকে। কারো মুখ থেকে আর কোনো কথা নেই, এবার শুধু গরম নিঃশ্বাসের বাষ্প। সত্যি আশা,
তোমাকে মানতেই হবে। বলছো তো? হ্যাঁ, বলছি। তা ঘরের ব্যবস্থাখানা বড়ই ভালো হয়েছে। কেমন নিশ্চিন্ত। বাড়িতে ডাকাত পড়লেও বোধ করি তোমায় কেউই বাঁচাতে আসবে না। আশালতা নবর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ডাকাত কি আর পড়তে কিছু বাকি আছে? ডাকাত পড়ে যে এই সবে সব লুটে নিয়ে চলে গেল। ও, তাহলে তুমি আমাকে ডাকাত বলছো কি, তাই তো? হ্যাঁ, বললাম তো ডাকাত। সে লোকটার দ্বারা কিচ্ছু হয়নি। মুরদে তো কিছুই নেই, শুধু শুধু গলার জোর আছে। আশালতা তিতি বিরক্ত হয়ে গেছিল তার বরের ওপর। চিৎকার করে সে। এমনিতেই তালকানা লোক, শুকনো আড়ায় হোঁচট খেয়ে পড়ে বারবার, আর পান থেকে চুন খসলেই আশার ওপর চেঁচায়। এতদিন যেন তৃণভোজী জীবের মতো জীবন কাটছিল আশালতা। অনেকদিন পর আজ যেন সে একটু আমিষের স্বাদ পেল। ভাগ্যিস সেই দিন ঘাটে যেতে দেরি হয়েছিল, তা না হলে অমন করে দেখাটা কি আর হতো। এখন সে সত্যিকারের সুখে আছে। নিন্দুকেরা জানতে পারলে অনেক কিছু বলবে, কিন্তু আশালতা ওসব কথায় কান দেবে না। রোজ রোজ নিরামিষ খায় নাকি কেউ? সেই শুরু তাদের। মাসখানেক হয়ে গেছে। নব আর আশার মধুর পর্ব বেশ সুন্দর ছন্দে চলছিল। আজ অবধি কোনোদিনও নবর কামাই হয়নি। আজ তবে এত দেরি কিসের? তবে কি আশালতা পুরনো হয়ে গেল? বলা তো যায় না। শীত কাটা লোক নতুন কাউকে চোখে ধরেছে বোধহয়। তাই কখনো হয়? তুমি যে এখনো পুরনো হওনি। কে? পরিচিত হাতের ছোঁয়া পেল আশালতা। অন্ধকার, তবুও লজ্জায় কেঁপে উঠল যেন। কোমরে আঁচল গুঁজে এসে বলল, তুমি এত দেরি করলে যে? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো চলো, ঘরে চলো। আর তস হয়নি। এখানে তুমি কি করছো? ঝোপে বড় সাপের উৎপাত যে। নব বলল, ঘরে আর ভয় নেই বুঝি? না, ঘরে আমি গন্ধ দিয়ে রেখেছি, ওই সবের ভয় নেই। চলো। নব বলল, আজ আর ঘরে না, আজ তুমি আমার সাথেই চলো। তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? আহা, চলোই না, তাহলে তো দেখতে পাবে। দেখো, দেখার পর তুমি কিন্তু আর ভুলতে পারবে না যে কি দেখলে। এখন এখন না হয় নাই গেলাম, এখন তুমি ঘরে চলো না। এত সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর তাছাড়া রাত বেরোতে রাস্তাঘাটে না চলাই ভালো। তার উপর আজ আবার অমাবস্যা। দেখছো না আকাশের তারাগুলো কেমন পোড়া কয়লার মতো জ্বলছে। আজকে ছেড়ে দাও, কাল যাবো ক্ষণ। না, হবে না, এক্ষুনি চলো আমার সাথে। ছাড়ো, আমি তোমার সাথে যাব না। তোমাকেও আমার সাথে যেতে হবে না এখন। এখন তুমিও বরং চলে যাও, খুব দেরি হয়ে গেছে। আজ আর দরকার নেই, তুমি যাও। দরকার আছে তাই তো আমি এলাম। আমি তো সঙ্গে আছি নাকি? তোমায় মোটেই সাপে কাটবে না, কোনো ভয় করো না। আহা, সাপের ভয় নয়, অনেক রকম হাওয়া বাতাস বয় এই সময়। আমি আমি খোঁপায় ফুল দিয়েছি না, আমি খেলে আমার বাতাস লেগে যাবে। আমি যাব না। নব এবার শক্ত করে চেপে ধরল আশালতার হাত। কি করছো? লাগছে তো, ছাড়ো, আমার হাত ছাড়ো। তারপর বলল, আমি যখন তোমার হাত ধরে আছি তখন আর কোনো কিছুরই ক্ষমতা নেই যে তোমাকে ধরবে। চলো চলো চলো, আজকেই যেতে হবে। বলে টানতে টানতে আশালতাকে নিয়ে চলল একটা অন্য দিকে। আশালতা খুবই বিপাকে পড়ল, জোর করে ছাড়াতে পারছে না, আবার এর সাথে যেতেও মনটা যেন স্বাদ বাঁধছে বারবার। কালনেত্রকে নিয়ে শাপলা কোমর পর্যন্ত তলিয়ে গেছে ডোবার পাঁকে। কি হচ্ছে এইসব? শ্যামলী, তুমি এলে না কেন? এ কোথা থেকে এলো? একে তো আমি... মনে মনে তার কথা শেষ হতে না হতেই কানের কাছে একসময় মানুষের, এখন বদলে যাওয়া প্রেতের গলায় অল্প হেসে কথা বলল শাপলা। আমায় তো সেইভাবে ছাড়তে পারোনি, সেই জন্য আমার কামনা বাসনা ফুরোয়নি। তোমার বউকে ডাকার যে চাবিটা ছিল, সেই চাবি এখন আমার হাতে। তাই আমি এলাম
তোমায় নিয়ে যেতে। বউয়ের কথা ভুলে যাও, আমি তো আছি। না না না, শ্যামলী ছাড়া আমি কারো কথা ভাবতে পারবো না। সে আমায়... শাপলা এক হাত দিয়ে কালনেত্রর মুখ চেপে ধরলো, তারপর ফিস ফিস করে বলল, আমার নাম শাপলা, আমি তোমায় নিতে এসেছি। তুমি শুধু এখন আমার, আর কারোর কথা বলো না। এই কোথায় নিয়ে যাচ্ছ বলো দেখি? ছাড়ো না, হাতে লাগছে, লাগছে তো। অল্প আওয়াজে বেজে উঠল আশালতার ক্ষুব্ধ কণ্ঠস্বর। নব কোনো কথা বলছে না, তাকে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কে জানে কোথায়। হঠাৎ একজোড়া সবজেটের চোখে পড়ল আশালতার। এক মুহূর্তের জন্য খুব ভয় পেয়ে গেল সে, কিন্তু গতি কমল না। কুকুরটার গায়ের রং কালো বলে আলাদা করে বোঝা গেল না তাকে। শুধু খুব শয়তানি দৃষ্টিতে আশালতাকে মেপে জোরে একটা ডাক ছেড়ে দৌড়ে চলে গেল সে। আশালতার মনটা এবার হুহু করছে, কোথায় যেন চলে যাচ্ছে সে। আর কোনোদিন ঘরে গিয়ে আয়নার সামনে সাজ দিয়ে বসতে পারবে না মনে হচ্ছে। এত শক্ত করে কি মানুষ কোনো মানুষের হাত ধরে? ঠান্ডা হয়ে যাচ্ছে আশালতার হাত, কিন্তু কেন? ওই জায়গায় রক্ত চলাচল থেমে গেছে নাকি? নাকি ওর নিজের শরীর হারিয়ে ফেলেছে স্বাভাবিক উষ্ণতা? এইবার তোমায় ছেড়ে দিলাম, দেখো দেখো তো ঠিক কেমন লাগে। বলে নব হাত সরিয়ে নিল আশালতার হাতের ওপর থেকে। সামনের দৃশ্য দেখে আঁতকে উঠে আশালতা বলল, এ কি, এটা কি? ঝিঁঝি ডাকার মতো থমথমে রাত, যোগ হলো আশালতার আতঙ্ক। তার চোখের সামনে একটা মস্ত পাকুড় গাছ, আর তারই ওপর থেকে ঝুলছে নবর মৃতদেহ। একটা বিড়াল বসে আছে গাছের তলায়, ওপর দিকে মুখ করে সে ঘন ঘন গর্জন করছে। আমি আমি ঘরে যাব, আমি বাড়ি যাব। নব শক্ত করে চেপে ধরল আশালতার গলা। চিৎকার করার ক্ষমতা হারিয়ে গেল তার, দম বন্ধ হয়ে আসছে। ঠিক এই সময় আশালতা টের পেল গাছের ওপর থেকে ঝুলন্ত নব একটু একটু করে নেমে এসেছে মাটিতে, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা আরেকটা নব তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে একটু একটু করে অসহ্য গায়ের জোরে। দুদিক থেকে চাপ বাড়ছে, আশালতা নড়তে পারছে না একটু। ঠিক এই সময় দুটো নব আশালতাকে যেন ডুবিয়ে নিল নিজেদের মধ্যে। গলার ভেতর একটা হেঁচকির মতো আওয়াজ হলো আশালতার, তারপর থেমে গেল তার নিঃশ্বাস। বিড়ালটা চার পেয়ে দাঁড়িয়ে একটা অশনি ডাক ছেড়ে ছুটে পালালো। কালনেত্রর বুক পর্যন্ত ডুবে গেছে এঁদো ডোবার অতলতায়। নিচের দিকে ডুবে যাওয়া তার দুটো পা বেড় দিয়ে জড়িয়ে ধরেছে কারা যেন সাপ। না না না, পাঁচটা আঙুল ধরেছে তার পা, মানে কারোর হাত। কারা যেন টেনে নিয়ে যাচ্ছে তাকে অতল থেকে অতলে। কালনেত্র আতঙ্কে আর্তনাদ করতে পারছে না। এত বড় ভুল তার হলো কি করে? কোথায় হলো? আজ 11 মাস ধরে সে অন্ধকার জগতের আরো এক অন্ধকার সাধনায় মত্ত। সে তো কোনো ছিদ্র রাখেনি। শ্যামলী যদি ওভাবে না যেত, তবে তো তাকে এতটা নিচে নামতেই হতো না। আমি আমি আর আর বাঁচব না। আমার বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু হবে না শ্যামলী, আমি তো ওঝার বাড়ি নিয়ে যাচ্ছি তোমায়। বিষ ঝেড়ে দিলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমাদের গলাটা শুকিয়ে আছে, আর নিঃশ্বাসটাও নিতে পারছি না। বউকে পিঠে নিয়ে প্রায় পাগলা ষাঁড়ের মতো ছুটছে কাঞ্চন। সে চাঁড়াল বলে তাকে আর তার বউকে গরুর গাড়িতে তুলল না কেউ। বউটা উঠোনে কেয়া গাছ তলায় বসেছিল, মিঠে গন্ধ ডেকে আনে ওদের। কাঞ্চন দূরগঞ্জে একটা সুরিখানায় কাজ করে, কিন্তু বাবুদের মুখে নেশার জিনিস তুলে দিলেও সে নিজে এক ফোঁটা ছুঁয়ে দেখেনি আজ অব্দি। অনেক দুঃখে কষ্টে জীবন কেটেছে তার। বাবার বিয়ে ছিল অসংখ্য, মা সারা জীবন ধরে কেঁদেছে। তার অনেক ভাই বোন, তারা না খেতে পেয়ে মারা গেছে, কিন্তু সে মরেনি। খেয়ে বা না খেয়ে দাঁতে দাঁত চেপে পড়ে থেকেছে। মা যখন চলে গেল,
তখন কাঞ্চনের 18 বছর। গায়ে গতরে বেশ হয়েছে। গ্রামে আর সে পড়ে রইল না, গঞ্জে গেল। যাতে চাঁড়াল বলে ভদ্রস্থ কাজ সে পেল না। শত চেষ্টা করে শেষে কিছু লালের মদের দোকানে কাজ হলো তার। কাজ হয় রাতে, ছুটি হয় মাঝরাতে, আর ফিরতে দেরি হয়েছে বলেই কাণ্ডটা ঘটেছে। শ্যামলী কেয়া গাছতলায় বসে হাতে রুমালে ফুল তুলছিল। হঠাৎ পিঠের উপর একটা ঠান্ডা ছোঁয়া, ঘাড় ঘোরানোর আগে ছোবল মারে। জাত গোখর। যখনই সে মাটিতে পড়ে ছটফট করছে তখনই পা রেখেছে কাঞ্চন উঠোনে। কি হয়েছে, কি হয়েছে শ্যামলী? আমাকে সাপে কেটেছে। আমি আর বাঁচবো না। আমি এবার মরে যাব, আর বাঁচবো না। কই কই দেখি কি হয়েছে বলে কাঞ্চন শ্যামলীর ওপর ঝুঁকে পড়ে। কাত হয়ে শুয়েছিল শ্যামলী। তাকে একপাশে একটু উপর করে দিতেই চেটাই বিনুনির পাশে ঘাড় আর পিঠের মাঝামাঝি চেরা জিভের দাগটা দেখতে পেল সে। শ্যামলী বিলাপ করছে। কিন্তু আমাদের কাল সাপে কামড়েছে। আমি কি আর বাঁচবো? না না, কিছুতেই তা হবে না, কিছুতেই হবে না। আমার যে আর কেউ নেই। আমি তোমাকে বাঁচাবো, ঠিক বাঁচাবো। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওষুধ দিলেই তুমি আবার ঠিক হয়ে যাবে। লক্ষ্মণ ওঝা সাক্ষাৎ শিব, মরা মানুষকে বাঁচাতে পারে। চলো চলো চলো। কিন্তু আমাদের কাল সাপে কামড়েছে। আমি কি আর বাঁচবো? কথায় কথা জড়িয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটাকে ঘুমোতে দেওয়া যাবে না। এক ঝটকায় তাকে পিঠে তুলে নিল কাঞ্চন, তারপর ছুটতে লাগলো। সমানে কথা বলছে যাতে বউটা ঘুমিয়ে না পড়ে। তার মতো মানুষের ভাগ্যে যে কোনোদিন শ্যামলীর মতো বউ জুটবে তা কল্পনার অতীত ছিল। মেয়েটাকে বেঁচে দিতে এসেছিল তার এক জামাইবাবু, ওই সুরিখানারই মালিকের হাতে। মালিকের ওসবের ঝোঁক আছে, কিন্তু কাঞ্চন পুরো মাসের মাইনেটা দিয়ে কিনে নিয়েছে শ্যামলীকে। না, তার দেহের জন্য নয়, শ্যামলীর মধ্যে সে যেন তার মায়ের স্বভাবটা খুঁজে পেয়েছিল। বিপদে কষ্টে মা গলা তুলত না, ঠোঁট ফুলিয়ে অভিমানের মতো ফোঁপাতো শুধু। ভাবটা যেন এমন, যতই কষ্ট হোক সহ্য করবে, শেষ অবধি দেখবে কোথায় শেষ হয় দুর্ভোগে। শ্যামলীর গায়ে একটা জোলো হয়ে যাওয়া সুতির শাড়ি, ভরা যৌবনের কিছুই ঢাকতে পারছে না কাপড়টা। আর সেই যৌবন রাশির দিকেই এঁটো পাতের দিকে চেয়ে থাকা পথের কুকুরের মতো দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল বিচ্চুলাল। কাঞ্চন সামনে এসে দাঁড়ালো শ্যামলীকে আড়াল করে। শ্যামলীর ভরসা হলো মানুষটা তাকে ভাঙিয়ে অন্তত খাবে না, অন্তত তার জামাই বাবুর মতো না। বিচ্চুলাল আর কিছু বলল না। কাঞ্চন শ্যামলীকে নিয়ে সেই দিনই গেল মনসাতলায়। সাঙ্গা হলো ওদের। সেই থেকেই ঘর কন্যা। পুরনো তুবড়ে যাওয়া হাঁড়িটা ফেলে দিল শ্যামলী। নতুন হাঁড়ি সরা কেনা হলো। মাটির উনুনটা তৈরি করলো সে। চিতি কাঁকড়া, পুঁটি মাছ পালা করে রান্না হয়। অনেক রাতে ফেরে কাঞ্চন। শ্যামলী তবু অপেক্ষা করে, ঘুমোয় না। সে গন্ধ ভালোবাসে। উঠোনে কেয়া ফুলের গাছ বসিয়েছে নিজের হাতে। দু একটা ফুল নিয়ে গিয়ে সে পানের বাটায় রাখে, খুব গন্ধ হয় তাতে। কাঞ্চন যখন অনেক রাতে এসে গা ধুয়ে ভিজে গামছা পরে ঘরে ঢোকে, তখন শ্যামলী হাসি মুখে কাছে এসে বলে, বাবা, দুনিয়ার লোকের যখন ঘুম থেকে ওঠার সময় হয় তখন তোমার ঘুমোতে যাওয়ার সময় হয়। আচ্ছা লোক বাবু তুমি। দূর, আমার একটু ভালো লাগে না। কেন ভালো লাগছে না? কেন এত তাড়াতাড়ি ভালো না লাগলে তো খুব চিন্তার কথা হবে শ্যামলী। আমি কিন্তু রাঁধতে ভুলে গেছি। তুমি যদি এখন নতুন কোনো ভালোবাসার মানুষের সাথে চলে যাও তবে কিন্তু আমায় না খেতে পেয়ে মরতে হবে। শ্যামলী একটু পিছিয়ে যায়, বুঝে আসা গলায় বলে, আমায় কি তুমি তেমন মনে করো?
করতেই পারো। কোথা থেকে এসেছি তা তো তুমি জানো। তুমি তুমি না থাকলে আমায় তো ওই বাজারে হয়েই বাঁচতে হতো। হ্যাঁ, আমার কপালটাই এমন। এ বাবা, আমি ওভাবে কিছু বলিনি শ্যামলী। আবার চোখে জল। কি মুশকিল, আমি তো মজা করলাম। আমি তো জানি তুমি আমায় ছেড়ে কোনো দিন যাবে না। আর জেনে রেখো, আমিও কিন্তু তোমায় কোনো দিন যেতে দেব না। বলে শ্যামলী শক্ত করে বুকে চেপে ধরে কাঞ্চনকে। শ্যামলী বলে, খুব হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে তো নাকি? আমি তো আর পারি না। কাঞ্চন তাড়াতাড়ি ছেড়ে দেয় শ্যামলীকে। অনুযোগের স্বরে বলে, কতদিন বলেছি অল্প একটু খেয়ে নিতে, আমি এলে আবার একসঙ্গে খাবো না হয়। এরকম অসময় খেলে কি আর শরীর থাকবে? শ্যামলী ভাত বাড়তে বাড়তে বলে, শরীর ভালো না থাকলে কি তুমি আমায় তাড়িয়ে দেবে? কাঞ্চন কলাপাতার সামনে বসে বলে, আমি বললাম না কোনো দিন ছাড়াছাড়ি হবে না। যাই হয়ে যাক, আমি তোমায় ছাড়বো না। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারবো না। বাহ, শাকের চচ্চড়িটা তো বেশ ভালো হয়েছে। এই শ্যামলী, আর একটু দাও না। শ্যামলী বাটি উপর করে দেয়। এ বাবা, তুই সব দিয়ে দিলে, এবার তুমি কি খাবে? শ্যামলী বলে, আমি এই মাছের ঝাল দিয়েই খেয়ে নিচ্ছি, তুমি বরং খেয়ে নাও। আর মাছের কাঁটা বেছে দিয়েছি। হ্যাঁ খাবো তো, এসো ভালো করে খেয়ে নি। বলে কাঞ্চন শ্যামলীর মুখেও একগাল ভাত তুলে দেয়। শাক ভাত আর স্বামীর সোহাগে শ্যামলী বেশ ভালো ছিল, কিন্তু কপালে ভালো সইল না। কাঞ্চন অনেক চেষ্টা করলো, গলা ফাটিয়ে ডাকলো, কিন্তু লক্ষ্মণ ওঝার বাড়ির দরজা খুলল না। বউকে পিঠে নিয়ে সে একটা পায়ে লাথি মারল কাঠের দরজার ওপর। মারতেই দরজাটা ভেঙে গেল। ভিতরে ঢুকে দেখল কারোর সারা শব্দ নেই। শ্যামলী তখন নিস্তেজ হয়ে গেছে। ওই অবস্থাতেই কাঞ্চন ওঝার ডেরায় ঢুকল সে। আর ঢুকেই দেখল একটা কাঁচের বোতলে সলতে পরিয়ে লম্ফ জ্বালানো হয়েছে, আর সেই আলো গিয়ে পড়েছে লক্ষ্মণের ঠিক বেরিয়ে আসা চোখের ওপর। দৃশ্য দেখে বুকটা ছ্যাঁত করে উঠল কাঞ্চনের। প্রবাদটা মনে পড়ল, বেদের মরণ সাপের হাতে। লক্ষ্মণ ওঝা যাতে বেদে ছিল, রাতের অন্ধকারে বোধহয় নতুন ধরে আনা সাপটার বিষ দাঁত ভাঙার চেষ্টা করতে গিয়েছিল। আর তখনই কাণ্ডটা ঘটেছে। ওঝা মরে পড়ে আছে, তার গলায় মুখে মাথায় জড়িয়ে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে একটা শাখা মুঠি। বলে আঁতকে উঠল কাঞ্চন। ঠিক তখনই তার পেট থেকে খসে পড়ল শ্যামলীও। নিমেষে ঘাড় ঘুরিয়ে শ্যামলীর কাছে তার মুখের পাশে মুখ নামিয়ে বসে পড়ল। তার দিকে তাকিয়ে কাঞ্চন বলল, শ্যামলী, তোমার কি হলো? কি হলো তোমার? শ্যামলী কোনো কথা বলল না, শুধু একটা শীতল বাতাস বয়ে গেল কাঞ্চনের গালের পাশ দিয়ে। তৎক্ষণাৎ কাঞ্চন বুঝতে পারল শ্যামলী মারা গেছে, কিন্তু সে কোনো শোক করল না। চাড়াল হলেও তার একরকম বিদ্যা জানার আছে। খুব ছোট বয়সে এক বন্ধুর দাদুর কাছ থেকে শেখা বিদ্যে। বন্ধুর দাদু লোক ভালো ছিল না, বাড়ির কেউ তাকে দেখতেও পারত না, কিন্তু কাঞ্চনের বেশ ভালো লাগতো লোকটাকে। লোকটা হাড় জিরজিরে, মাথার চুল সাদা, কিন্তু তাও খুব খাতির করতো সে কাঞ্চনকে। কাছে ডেকে বসাতো, অনেক রকম কথাবার্তা বলতো, আর কাঞ্চনের দুঃখ কষ্টের কথা শুনতো। বোকা কাঞ্চন তখন বুঝতো না বুড়োটা নিজের কাজ গোছাচ্ছে। দেখ কানু, কাল পরশু আর তারপরের দিন তুই চান করবি না, কেমন? আমি যে দুধটুকু দিয়েছিলুম সেটা খেয়েছিলি তো? হ্যাঁ খেয়েছি, কিন্তু দুধটা যেন কেমন ছিল দাদু। দুধটা খাওয়ার পর কেমন যেন গাটা গুলোচ্ছিল। আরে তা তো গুলোবে, ওতে যে আমি ওষুধ মিশিয়ে দিয়েছিল। কিসের ওষুধ? ও দরকারি ওষুধ। তা গা গুলোনো ছাড়া আর কিছু হয়নি তো? না, আর কিছু হয়নি। আচ্ছা, রাতে ঘুমিয়েছিলি? হ্যাঁ ঘুমিয়েছি। আমি যেদিকে মাথা করে শুতে বলেছিলুম
সেদিক করেই ছিলি তো? হ্যাঁ, ওটা তো শ্মশানের দিক। মরাদের ওদিকে মাথা করে শোয়ায় না দাদু, মা বলে। হ্যাঁ হ্যাঁ, ওটা উত্তর দিক। কিন্তু তুই ঘুমিয়ে কি কোনো স্বপ্ন দেখিসনি? 16 বছরের কাঞ্চন একটু ভেবে বলল, স্বপ্ন? সে তো স্বপ্ন নয় দাদু, সে দুঃস্বপ্ন। খুব ভয় লাগছিল জানো। ভয় শুনে বুড়োর উৎসাহ বেড়ে যায়। খোস পাঁচড়া ভরা হাত তুলে সে কাঞ্চনকে আরও কাছে ডেকে বলে, আরে আয় আয় কানু, এইখানটা বস। তারপর তারপর বল দেখিনি, তুই স্বপ্নে ঠিক কি দেখলি, আর এত ভয়ই বা পেলি কেন? কাঞ্চন একটু ভেবে বলে, আমি আমি যেন হাঁটতে হাঁটতে কোথায় চলে গিয়েছিলাম। চারপাশে অনেক বড় বড় জন্তু, তারা বাইতে পারে, হাঁটতে পারে না। কেমন বেজির মতো দেখতে তাদের, কিন্তু বেজি নয়, তাদের ন্যাজ নেই। তারা অনেক উপর থেকে নিচের দিকে নেমে আসছিল, আমাদেরকে দেখছিল, আবার কোথা দিয়ে যেন কোথায় চলে গেল। আচ্ছা, আর কিছু দেখিসনি? হ্যাঁ দেখেছি তো, দেখলাম একটা পুকুর। সেই পুকুরের মাঝখানে হঠাৎ যেন কয়েকটা আলোর বল ভেসে উঠল। বলগুলো একটার পর একটা ঠোকাঠুকি হতে হতে ফেটে গেল, আর সেই আলোর বল ফেটে যাওয়ার ভেতর দিয়ে বেরিয়ে এলো একজন। আচ্ছা, তাকে ঠিক দেখতে কেমন বল দেখিনি? তাকে তাকে খুব খারাপ দেখতে দাদু। তার মুখটা যেন আগুনে পুড়ে গেছে। তার সারা শরীর দিয়ে যেন মাংস খসে খসে পড়ছে। অনেক বড় জিভ বের করে সে হাঁপাচ্ছে, আর দুটো হাতে নিজেরই দুটো চোখ উপড়ে নিজে খাচ্ছে। যেন আমার না একটুও ভালো লাগেনি তাকে। কি বিচ্ছিরি গন্ধ তার গায়ে। গন্ধ শুনে বুড়োর মুখে হাসি ফুটল, পরিতৃপ্তির হাসি। সে বলল, তবে হয়ে গেছে, বুঝলি, হয়ে গেছে হয়ে গেছে। কি হয়ে গেছে দাদু? ওই যে আমার বড় কাজটা, এই কাজ করতেই হয় জানিস তো, না করলে আর রেহাই নেই। ভাগ্যিস তোর সঙ্গে দেখা হলো, না হলে যে আমি কি করতো। যাকে বাবা, তুই 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 বরং এখন যা 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 যা। কাঞ্চন সেই দিন চলে এলো। তার পরের দিনই শুনল দাদু মারা গেছে। ওর বন্ধু বঙ্কার বাড়ির পেছন দিকে একটা পুরনো মজে যাওয়া কুয়ো ছিল। দাদু নাকি সেই কুয়োয় ঝাঁপ দিয়ে মরেছে, কিন্তু কখন যে এই ঘটনাটা ঘটল তা কেউ জানে না। কাঞ্চন দেখতে গিয়েছিল। কুয়ো থেকে দড়ি বেঁধে উপরে তোলা দাদুর মরাটা দেখে খুব ভয় পেয়েছিল সে। কি, এ তো সেই স্বপ্নে দেখা লোকটার মতো। এত খারাপ দেখতে হয়ে গেছে দাদুকে। এক রাতে কি হলো? জলে অনেকক্ষণ ডুবে থাকার জন্য বিভৎস চেহারাটা যেন আরো বিভৎস হয়ে গেছে। চামড়া জলে ডুবে সাদাটে হয়ে গেছে, গায়ের খোস পাঁচড়া বিষিয়ে গেছে, কিন্তু তাও বুড়োটার মুখে হাসিটা যেন মেলায়নি। কাঞ্চনের চোখ ঠিক পড়ল ওই হাসিটার দিকে। কালকে সন্ধ্যাবেলা ওই হাসিটাই হাসছিল দাদু। কাঞ্চন খুব ভয় পেয়ে গুটি গুটি ঘরে চলে আসে। মায়ের সাথে রাতে শুয়ে শুয়ে সে অনেক কথা ভাবল। একবার ভাবল মাকে সব বলে দেবে, তারপর ভাবল না, দরকার নেই, মা ভয় পাবে। বুড়োটার সঙ্গে মেলামেশা করতে মা অনেকবার বারণ করেছে। এমনিতেই দাদুকে পছন্দ করতো না। তার উপর কাঞ্চনের মনের কথাগুলো জানতে পারলে মা নিশ্চয়ই খুব অশান্তি করবে। কাঞ্চন সব কথা নিজের মনেই চেপে রাখল, কিন্তু পরিবর্তনটা চেপে রাখা গেল না। সেই মাসেরই অমাবস্যা থেকে একটু একটু করে খোলস ভাঙতে লাগলো কাল নেত্রর। হিসেব করে দেখা গেল গত মাসে দাদু মরেছে অমাবস্যার রাতে। গভীর রাতে কাঞ্চন আর ঘরে থাকতে পারে না। ঘুমন্ত মাকে পাশ কাটিয়ে চুপি চুপি দরজা খুলে বাইরে আসতে হয় তাকে। ওদের গ্রামে একটা মাঠ আছে যেখানে সবাই প্রাতঃকর্ম করতে যায়।
সেইখানটাতে গিয়ে মাটির ওপর গড়াগড়ি দেয় কাঞ্চন। কি একটা কষ্ট হচ্ছে তার, খুব জ্বালা। সেটা কোথাও ঢালতে হবে, ঠান্ডা হতে হবে তাকে, কিন্তু কিছুতেই পথ খুঁজে পায় না তার সারা শরীর শক্ত হয়ে যায়। বুকের ভেতর তার চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলে। কিসের আগুন? কোন অন্ধকার থেকে এত খিদে তার? ইচ্ছে করে এই পৃথিবীতে থাকা সব সুখী মানুষদের নখে চিরে ছিঁড়ে ফেলতে। প্রচন্ড কষ্ট হয়, তখন ছটফট করে সে, গলার স্বর বদলে যায়, বেড়ে যায় শরীরের ওজন। অনেকটা সময় পর যখন ভোর হয়ে আসে, তখন আবার কাঞ্চন ফিরে পায় তার শান্তি। দিনের আলো ফোটার আগেই সে ঘরে গিয়ে ঢোকে, শুয়ে পড়ে মায়ের পাশে। কিন্তু খুব বেশি দিন এই ব্যাপারটা লুকিয়ে রাখা গেল না মায়ের থেকে। বছর দুয়েকের মধ্যেই জানাজানি হয়ে গেল সব। এখন আর অমাবস্যার সন্ধেগুলো তাকে ঘরে রাখাই যায় না। এমনই এক সন্ধ্যায় যখন কাঞ্চন থেকে কালনেত্রর জন্ম হয়, তখন সামনে এসে প্রশ্ন করে ছবি। এ কি রে কানু, কি হয়েছে তোর? এমন এমন দেখাচ্ছে কেন তোকে? চোখ মুখ যেন কেমন কেমন, গায়ের রংটাও এত এত কুচকুচে হলো কি করে? হ্যাঁ রে, কি হয়েছে বাবা? রুক্ষ গলায় কালনেত্র বলে, কে তোর ছেলে? কাকে বাবা বলছিস? সরে যা, সরে যা আমার সামনে থেকে। আমার আমার হাত পা নিষ্পিস করছে। সরে যা, না হলে কিন্তু মারা পড়বি। সর 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 সর, সরে যা বলছি। আমি আমি কোথায় যাব? তা তুই তুই এরকম গলায় কথা বলছিস কেন রে কানু? ওরে কানু, আমি তো তোর মা। কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? বলে ছবি ছেলের মাথায় হাত রাখে, আর ভুল হয় সেইখানে। এত গরম কেন রে তোর গা? মেয়ে মানুষের ছোঁয়া পেয়ে কালনেত্র সব রকম লাগামের বাইরে বেরিয়ে আসে। তখনই নিজের দুই হাতের থাবায় চেপে ধরে ছবির গলাটা। তারপর একটুখানি সময় ছবির দুর্বল দেহ ছটফট করে নিথর হয়ে যায় তাড়াতাড়ি। শরীরটা ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দেয় কালনেত্র। যখন শরীর আবারও স্বাভাবিক হয়ে আসে, কালনেত্র ছুটি নেয়। কাঞ্চন ফিরে আসে, তখন মায়ের মৃতদেহ দেখে এসে খুব কাঁদে। অনুশোচনায় পুড়ে ছাই হয়ে যায় কাঞ্চন। মা, মা, তুই আমাকে মানুষ করেছিস, খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিস। আমি কি করলাম মা? না 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 না, আর নয়, কিছুতেই নয়। আমি আমি আর ওকে আমার মধ্যে আসতে দেব না, কিছুতেই দেব না। চোখের জলে প্রতিজ্ঞা করে কাঞ্চন। সাবধান হয়েছে সে। পরের অমাবস্যা আসে, কিন্তু কালনেত্র আর আসতে পারে না। নিজের ঘরে তোলা উনুনে আগুন জ্বালিয়ে বসে থাকে তার সামনে, ততক্ষণ যতক্ষণ না রাত কেটে ভোর হয়। এমন করে 9টা অমাবস্যা কেটে যাওয়ার পর ছটফটানিটাও কমে আসে, আর তার পরের মাসেই দেখা হয় শ্যামলীর সাথে। তারপর তো জীবনে মধু মাস শুরু হয়েছিল, কিন্তু এখন মধু আর মধু নয়, এখন বিষ কাটাতে হবে। আর সেটা কাটাতে পারবে তার থেকে আরো অনেক বেশি কড়া সাংঘাতিক বিষ। কালনেত্র, তুই আয়, আবার আয়, আমার মধ্যে আয়, আমি তোকে ডাকছি। আসবি না? আসবি না? দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, তোকে মজা দেখাচ্ছি। বলে কাঞ্চন পুরোপুরি বিবস্ত্র হয়ে যায়। তারপর ওঝার মৃতদেহের ওপর পা দিয়ে আঘাত করে। সাপটা ঝাঁকুনির চোটে কুণ্ডলি ছাড়াতে শুরু করে। তারপর আস্তে আস্তে সরে যায় সেখান থেকে। একপাশে পড়ে রয়েছে শ্যামলীর নীল দেহ, আর একপাশে লক্ষ্মণ ওঝার মরা। দুজনকে দুদিক থেকে নিজের কাছে টানে কাঞ্চন। তারপর মাঝখানে বসে বজ্রাসনে। মন্ত্রগুলো তার মনে ছিল না, কিন্তু আশ্চর্যভাবে যখন আওড়ানোর দরকার পড়ল, তখন গড়গড় করে বলতে পারল সবটাই। কাঞ্চন জানত না, যার ওপর এই অভিশাপ চালান করা হয়, সে চাক বা না চাক, সর্বক্ষণ অন্ধকারের সব খুঁটিনাটি তার পিছু পিছু চলে। এক মুহূর্তের জন্য
কাজ ছাড়া করে না। কাঞ্চন চড়া ফাটা গলায় একই মন্ত্র আওড়াতে থাকলো বারংবার। এই করতে করতে রাত কেটে ভোর হয়ে গেল। আর ঠিক অন্ধকার আর আলোর মাঝামাঝি সময় লক্ষ্মণ ওঝার ঘরের দরজায় শোনা গেল নুপুরের আওয়াজ। কাঞ্চন আর তখন নিজের মধ্যে নেই। অবিশ্বাস্য হেঁড়ে গলায় ডাকলো সে, মলি, মলি ভেতরে এসো, সময় নেই, আর বাইরে থেকো না। নুপুরের আওয়াজ আরো স্পষ্ট হলো। পায়ে পায়ে ঘরের ভেতর ঢুকে এলো ঘুম থেকে জাগা অথবা এখনো ঘুমিয়ে থাকা বিধু কামারের ছোট মেয়ে অষ্টাদশী মলি। শ্যামলের মৃতদেহে পা লাগার আগেই কালনেত্র হাত ধরে তাকে সামনে টেনে আনলো। তারপর সে কিছু বোঝার আগে শক্ত করে সাঁড়াশি পিছনে চেপে ধরল নরম গলাটা। মেয়েটা ঘোরের মধ্যে বেঘোরে মরল। কালনেত্র সেই মলির মৃতদেহের কপালের চামড়া নিজের নখে ছিঁড়ে সঞ্চয় করল কয়েক ফোঁটা রক্ত। তারপর সেই রক্তের স্বাদ জিভে নিয়ে মেয়েটাকে ঠিক সেইভাবেই পিঠে তুলে চলল পুরনো শ্মশানের এঁদো ডোবার উদ্দেশ্যে, যেভাবে শ্যামলীকে পিঠে করে নিয়ে এসেছিল লক্ষ্মণ ওঝার বাড়ি। ডোবার জলে মলিকে ফেলে দিয়ে এক মুহূর্ত দাঁড়ালো সে। দেখল পাতাল পিশাচ কেমন এক পলকে টাটকা মরাটা গিলে খেল। তারপর সে আবার ছুটল ওঝার বাড়ির দিকে। শ্যামলীকে সরিয়ে আনলো বাড়ির বাইরে। তারপর তাকে নিয়ে পুঁতে দিল নিজের বাড়ির উঠোনে। পরদিন ওঝার মৃতদেহ সবাই দেখল। মাথা ঘামালো না কেউ, কারণ ওঝাকে সবাই বিষ চোখে দেখত। সে যখন তখন সাপের ভয় দেখাতো মানুষকে। সেই শুরু। এইভাবে কেটেছে 11টা মাস। ধাপে ধাপে এগিয়েছে সে। আর গ্রামের উঠেছে কিংবদন্তি। কম বয়সী মেয়েগুলো প্রতি মাসে কোথায় যেন চলে যাচ্ছে। কেউ বলছে, আগে থাকতে দোসরের সাথে সলা পরামর্শ হয়েই থাকে, রাতের অন্ধকার বাড়লেই বেটারা পালিয়ে যায়। বামুন ঠাকুর গুনে গেঁথে বলেছেন, অমাবস্যার রাতেই ঘটছে ঘটনাগুলো, এর অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারে। ব্যাখ্যাটা অবশ্যই কি তা সঠিক করে তিনি বলেননি। যাদের ঘরের মেয়েরা হারিয়েছে তারা কেউ গালাগাল অথবা কেউ হাহাকার করে নিজেদের মতো শান্ত হয়েছে। কালনেত্রর ভুল হয়নি কোনোবারই, শুধু গতবার একটু অন্যরকম হয়েছিল। ঘুমের ঘোরে রাংটা ছুতরের নাতনি শাপলা আসে শ্মশান ঘাটে। এই শ্মশানে আজকাল আর দাহ কাজ হয় না। একবার একটা মরা এই শ্মশানে চিতায় ওঠার আগেই দানয়ে পেয়েছিল বলে আলাদা জায়গায় শ্মশান করা হয়েছে। এই শ্মশানের মাটি নাকি মন্দ হয়ে গেছে। এখানে দাহ হলে নাকি সদ্গতি হবে না। কথাটা যদিও গুণিনের মন গড়া, কারণ তার নিজের প্রয়োজনে একটা শ্মশান পরিত্যক্ত করা দরকার ছিল। গুণিন গুপ্ত সব সাধনা করত, তবে তার সাধনা শুদ্ধ ছিল না বলে সে সিদ্ধি পায়নি, বরং অপশক্তির হাতে অকালে মরেছে সে। যাই হোক, গুণিনের বিকৃত মৃতদেহ দেখেও গ্রামবাসীদের ধারণা পাকা হয়েছে আরো। তারা ভেবেছে যে শ্মশানটা সত্যিই মন্দ হয়ে গেছে বটে। এদিকের পথ মারায় না কেউ। শাপলা কালনেত্রর বাহুবন্ধে বিড়বিড় করছে তখন। এমনটা হয় না, খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ পায় না কেউ, কারণ ডাকা হয় মন্ত্র পড়ে, মারাও হয় মন্ত্র পড়ে। কিন্তু শাপলা কেন কে জানে পুরোপুরি বশ হয়নি। কালনেত্র তাকে বশ করে যতটা এগিয়ে যাওয়া দরকার ততটা এগিয়েছে। এখন মুশকিল হচ্ছে মেয়েটার কই মাছের জান। মেয়েটা মরছে না কিছুতেই। একটা সময় কালনেত্র তাকে মাটিতে শুইয়ে দিয়ে তার উপর রাশি রাশি মাটি চাপা দিতে লাগলো। শ্মশান ভূমি বহুকাল আগে খুঁড়ে রাখা চিতার গর্ভ অসংখ্য, তারই একটায় জীবন্ত পুঁতে দিল প্রায় নেশাগ্রস্তর মতো পড়ে থাকা পঞ্চদশী শাপলাকে। কালনেত্র তখন এতটাই ব্যস্ত যে সে খেয়াল করল না শাপলার গলায় তখনও একটা পুঁতির মালা, যেটা এর আগেও সকলকেই পরিয়েছে, আর শেষ সময় সেটা খুলেও নিয়েছে। শ্যামলী ফিরে এলে তাকে দেবে বলে। শখের জিনিস বলতে এই একটাই বিয়ের পর কাঞ্চন দিয়েছিল শ্যামলীকে, নীল রঙের ছোট ছোট পাথরের মালা। পাথর যদিও সত্যি নয়,
কাঁচের পুঁতি, তবু দেখে মনে হয় চকচকে পাথর। সেই মালাটার নমুনা হয়ে কাজ করে প্রতিবার। অন্ধকারের সাধনায় মৃত ব্যক্তির আত্মা আবারও আগের দেহে ফিরিয়ে আনার জন্য। যে আত্মাকে ডাকা হচ্ছে তার জীবনদশায় ব্যবহার করা খুব প্রিয় কিছু জিনিস তার অঙ্গে স্থাপন করতে হয়, যার আত্মা অন্ধকারে গিয়ে সেই আহ্বান করা আত্মাকে আবারও ফিরিয়ে আনবে এই লোকে। কালনেত্র কাজ মিটিয়ে আবারও কাঞ্চনে পরিণত হল। কেটে গেল 1 মাস। পরের অমাবস্যায় সাধনার শেষ। এইবার শ্যামলী আসবে। আজ আর সে কাউকে ডাকছে না, শুধুই শ্যামলীর নাম ধরে বারবার গভীর স্বরে ডাকছে। এখনো ইঁদু ডোবাটা পড়ে আছে, কেউ আর ব্যবহার করে না, কিন্তু একসময় করত। দুর্গন্ধ এই ডোবাটায়। কত কি পড়েছে একসময়, মরার কাপড় জামা, কুকুর বিড়াল মরা, আরও কত রকম জঞ্জাল। ব্যবহার করা হয় না ঠিকই, কিন্তু আবর্জনার দুর্গন্ধ এখনো আগের মতোই আছে। কালনেত্র নিশ্চিত ছিল আজ রাত শেষ হওয়ার আগেই শ্যামলী আসবে। তারপর সে তাকে বুকে নিয়ে ফিরে যাবে তাদের ছোট্ট ঘরে। কেয়া ফুলের গন্ধ শ্যামলীকে এখনো খোঁজে। কাঞ্চন রাতে 2 চোখের পাতা এক করতে পারে না, কিন্তু কালনেত্রর ভাবা সেই সব না হয়ে কি করে যে এমন হলো বুঝতে পারল না। প্রায় কপাল পর্যন্ত ডুবে যাওয়া কালনেত্ররূপী কাঞ্চন। ওদিকে পাঁকুড় গাছের ওপর থেকে নিচে নেমে এসেছে নবর ঝুলন্ত দেহটা। তাতে এখন যে প্রাণ আছে তা ঈশ্বর প্রদত্ত প্রাণ নয়, শয়তানের দেওয়া প্রাণ। আসলে তার দশা তেমনি হল যেমন কালনেত্রর যত্ন করে করা সাধনার রীতি ছিল। কাঞ্চন এবার মাথা পর্যন্ত ডুবে গেল সাংঘাতিক নোংরা পাকের তলায়। তাকে রাশি রাশি হাত টেনে নিচ্ছে আরো অতলের দিকে। অবশ্য সবার ওপরে আছে শাপলা। কাঞ্চনের গলা দিয়ে এখন আর কোনো শব্দ বেরোচ্ছে না। কথা বলার চেষ্টা করলেই মুঠো মুঠো কাদামাটি ঢুকে যাচ্ছে মুখের ভেতর, যার মধ্যে বিভিন্ন জলজ কীট পতঙ্গের বাস। জ্যান্ত পোকাগুলো কাঞ্চনের হৃদযন্ত্র বিকল করে দেওয়ার তালে আছে। তবু এখনো একটা হাত দিয়ে সে বিপদ ঠেকানোর চেষ্টা করছে। আর এমন করতে করতে শেষবারের মতো নিজের করা বড় ভুলটার ছোঁয়া পেল কাঞ্চন। আঁতকে উঠল নিঃশব্দে। পুঁতির মালাটা, ওটা যে খোলা হয়নি, শাপলার গলায় ছিল। শ্যামলী আর শাপলার পরিচয় সাধনার শেষে এক হয়ে গিয়েছিল, সেটা যে আলাদা করাই হয়নি। মালাটাই কাল ঘটিয়েছে। শাপলাকে ডেকে এনেছে, শ্যামলীকে আসতে দেয়নি। সব যদি ঠিক থাকতো তবে সে নিশ্চয়ই আসত। একটার পর একটা দেশলাই কাঠি জ্বলতে জ্বলতে এক সময় থেমে যেত। তাজা বারুদ ঠান্ডা হয়ে যেত। পাতাল থেকে উঠে আসা অপার্থিব শীতল নিঃশ্বাসে চারিদিক যেন আরো শীতল হয়ে উঠত। আর সেই অন্ধকারের সুযোগ পেয়ে আহ্বানকারীর পিছনে এসে দাঁড়াতো সে, যাকে কামনা করেছে কালনেত্র। কিন্তু বড় ভুল হয়ে যাওয়ায় তার হলো না। সুখের বদলে মৃত্যু নিয়ে ফিরে এলো শাপলা। কাঞ্চনকে মরণ পারে নিয়ে যেতে সে এলো। শেষ মুহূর্তে ভুল বুঝতে পারলেও শুধরে নেওয়ার আর কোনো উপায় নেই। কালনেত্র বা কাঞ্চন যেই হোক, সে এবারের মতো হার স্বীকার করল। দূর, ফালতু যত ঝঞ্ঝাট। বললাম তোমরা কি বাজার করে আনো, আমি কাল রেঁধে দেবো। তা নয়, ওরা নাকি মাছই চেনে না। আশ্চর্য। তবে এ কথাও ঠিক, ওদের সাথে গেলাম বলে এমন টাটকা মাছগুলোও পাওয়া গেল। না হলে কিন্তু ওদিকে যে অনেকটাই দেরি হয়ে গেল। যাকে তাড়াতাড়ি পা চালিয়ে যাই। নব কোথায় যাচ্ছিস? একটু শুনে যা তো। কার গলা? হনহনিয়া আশালতার বাড়ির দিকে হেঁটে যাওয়া নব বিড়বিড় করছিল নিজের মনে। হঠাৎ একটা গলা কানে আসতে থমকে দাঁড়ালো সে। গলাটা কার? অনেকটা তার নিজের মতো মনে হলো না? এদিক ওদিক চোখ চাইল সে, কিন্তু
দেখা গেল না কাউকে। আজ অমাবস্যা, কাল সকালে দত্তবাড়ির ভোজ। হাটে বাজারে কালকে নাকি বিক্রি বাটা হচ্ছে না, কে নাকি মারা গেছে, তাই কাল বাজার বন্ধ থাকবে তার শোকে। সেই জন্য দত্তবাড়ির শেয়ানা লোকগুলো জেলেপাড়ায় গিয়ে রাত থাকতে মাছ কিনে আনলো। নবকেও ছাড়লো না, নিয়ে গেল ধরে। আরে চল না, তুইও তো বকরা পাবি, তাছাড়া তুই ওসব ভালো চিনতে পারিস। নব মনে মনে বলল, তা তো বুঝবে না, তোমরা শুধু বোঝো লোককে দিয়ে কাজ করি কি করে 2 টাকা কম দেওয়া যায় তাকে। কি টেকো থাকার। মুখে বলল, হ্যাঁ হ্যাঁ চলো চলো, যাই যাই চলো। নব মাছগুলো সঙ্গে নিয়েই আশালতার কাছে যাবে বলে ঠিক করেছিল। বাড়িতে তো রাঁধবার তেমন কেউ নেই, তাছাড়া এই রাতের বেলা আর কাটা বাছা করতেও সে পারবে না। সময় কোথায় তার? আশাকে দিলে সে বরং খুশিও হবে, আর রান্না করে কাল দুপুরে নবকেও খেতে দেবে সে। খিড়কির দিক থেকে এসে সে নিয়ে যাবে, এই সব তো তাদের মধ্যে হয়েই থাকে। কি হলো, শুনতে পেলি না? এদিকে আবার সেই অবিকল নবর গলায় ডাক। কে 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 গো, আমাকে ডাকছো কেন বাবু গো? আমাকে ডাকছো কেন? কেন ডাকছি তা তো এদিকে এলেই জানতে পারবি। নব হাতে মাছের থলি নিয়ে পিছন দিকে ঘোরে, আর ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া তাকে ঝাপটা মারে। ছিটকে পড়ে নব, মাছগুলো পড়ে যায় মাটিতে। কাদার ওপর গড়াগড়ি দিচ্ছে অত স্বাদের টাটকা মাছ। নবকে এবার গাছের ওপর টেনে তুলেছে কেউ। কে 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 ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, কে? ছাড়ো। দেখতে না পেলেও নব বুঝতে পারছে একজন খুব শক্ত 2 হাত দিয়ে তাকে গাছের সাথে ঘষে ঘষে মাটি থেকে উপরে তুলছে। কিন্তু কেন? আরে কে? নব পা ছুঁড়ছে, হাত ধরে রেখেছে ওই 2 হাত। চিৎকার করতেও পারছে না। ভয়, কিসের ভয় তাও নবর অজানা। সত্যিকারের ভয় হলে মানুষ এমন বোবা হয়ে যায়? নবকে একেবারে উপরের একটা ডালের কাছাকাছি নিয়ে এসে তার ঘাটটা পিছন দিকে ঘুরিয়ে দিল সে, যার সাথে নবর কোনো শত্রুতা ছিল না জ্ঞানত। এবার তাকে ঝুলিয়ে দিল তাকে গাছ থেকে। অল্প অল্প দুলছে তখনও নবর মরাটা। ঠিক সেই সময় বিড়ালটা গাছের গোড়ায় এসে বসল, আর ঠিক তখনই নবর ভেতর থেকে যেন আরো একটা নব তৈরি হলো। আস্তে আস্তে সে ভেসে নেমে এলো মাটিতে। তারপর সে চলল সেই ঠিকানায় যেখানে যাওয়ার স্বাদ ছিল নবর। কিন্তু আজ বিনা মেঘে বজ্রপাত হয়ে মৃত্যু এসেছে শিওরে। সবটাই পাপ, সবটাই জঘন্য, কদর্য উপাচারে চাওয়া পরকীয়ার মতো কুৎসিত কাজ। কাজে লিপ্ত 2 নরদেহ ও নারী দেহ। এই সাধনার অশুদ্ধির প্রমাণ হিসেবে আবিষ্কার হয় আশালতা আর নব নিজেদের অজান্তে শিকার হয়েছে কালনেত্রর কুটিল কামনার। কেমন লাগলো আজকের গল্প তা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে। তার পাশাপাশি জানাও তোমরা কি ধরনের গল্প শুনতে প্রেফার করছো, আমরা সেই ধরনের গল্পই শোনাবো তোমাদেরকে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থেকো আর গল্পে থেকো। বাই বাই।